গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজের একটি উপন্যাস নিশিথিনী। আজ শেষ পর্ব। প্রথম এরকম হলো বিলুর বিয়ের 4 দিন পর। বিলু নেই, বিয়েবাড়ির আত্মীয় স্বজনরা সব চলে গেছে। বাড়ি একেবারেই খালি। মন টন খারাপ করে জাহিদ সাহেব নিজের ঘর ছেড়ে ঘুমোতে গেলেন নীলুর পাশের ঘরে। একজন কেউ থাকুক আশেপাশে, যাতে ডাকলে সাড়া পাওয়া যায়। অনেক রাত পর্যন্ত তার ঘুম এলো না। সামনে জীবন কেমন কাটবে তাই নিয়ে ভাবতে লাগলেন। মৃত স্ত্রীর কথা মনে করে খানিকক্ষণ কাঁদলেন। প্রথম জীবন একটি ছেলে হয়েছিল, 1.5 বছর বয়সে মারা যায়। মিষ্টি কথা বলতো, পাখিকে বলতো বাকি, ফুলকে বলতো কুল। অনেক দিন পরে মৃত ছেলের কথা মনে করেও চোখ মুছলেন। আর ঠিক তখন এক অদ্ভুত ব্যাপার হলো। চাপা ফুলের তীব্র গন্ধে অভিভূত হয়ে গেলেন। ব্যাপার কি? ফুলের গন্ধ আসছে কোত্থেকে? তার নিজের একসময় বিরাট ফুলের বাগান ছিল, সেসব আর কিছু নেই। বাগান জঙ্গল হয়েছে। জাহিদ সাহেব অবাক হয়ে দরজা খুলে বাইরে এসে দাঁড়াতেই নূপুরের শব্দ শুনলেন। খুব হালকা কিন্তু স্পষ্ট। এর মানে কি? তিনি নীলুর ঘরের সামনে দাঁড়ালেন। আশ্চর্য, নীলু যেন কার সাথে কথা বলছে। গভীর রাতে কে এসেছে নীলুর ঘরে? জাহিদ সাহেব ভয়ার্ত গলায় ডাকলেন, নীলু, ও নীলু। নীলু প্রায় সঙ্গে সঙ্গেই দরজা খুলল। কার সঙ্গে কথা বলছিস? আছে একজন, তুমি চিনবে না। জাহিদ সাহেব ঘরে উকি দিলেন। কাউকে দেখতে পেলেন না। নীলু বলল, ঘুমিয়ে পড়ো বাবা, এত রাত পর্যন্ত জেগে আছো কেন? জাহিদ সাহেব বললেন, কি হচ্ছে এসব? কার সাথে কথা বলছিলি? ও তুমি বুঝবে না বাবা। বুঝবো না মানে কি? অনেক কথা বাবা, পরে তোমাকে বলবো। না এখনই বল, শুনবো। নীলু বলল, এবং নীলুর কথা তিনি কিছুই বুঝলেন না। একজন কেউ নীলুর সঙ্গে আছে, যে নীলুকে তার মহা বিপদ থেকে রক্ষা করেছিল। কি অদ্ভুত কথা! জাহিদ সাহেব দারুণ দুশ্চিন্তায় দিন কাটাতে লাগলেন। তার ধারণা হলো নীলুর বড় কোনো অসুখ হয়েছে। তিনি ডাক্তারদের সঙ্গে কথা বললেন। 2 জন পীরের কাছ থেকে তাবিজ আনালেন। সেই সব তাবিজ পড়তে নীলু কোনো আপত্তি করল না। ডাক্তারদের ওষুধপত্র খেতেও তার কোনো অনীহা দেখা গেল না। কিন্তু তাতে কোনো লাভ হলো না, এবং হবেও না কোনো দিন। তার বাকি জীবন কাটবে অদ্ভুত এই নীলুকে সঙ্গে নিয়ে, যাকে তিনি চেনেন না, বোঝেন না, যে মনের কথা বুঝে ফেলে, যার ঘরে অপরিচিত এক রমণী কণ্ঠ শোনা যায়, দমকা হাওয়ার মতো চাপা ফুলের গাঢ় গন্ধ যাকে হঠাৎ ঘিরে ফেলে। আজ বুধবার, আকাশে মেঘ নেই, রৌদ্র উজ্জ্বল একটি সুন্দর সকাল। জাহিদ সাহেব অনেকদিন পর উৎফুল্ল বোধ করলেন। তার মনে হলো দুঃস্বপ্ন কেটে যাবে। নীলু ভালো হয়ে যাবে, তার চমৎকার একটি বিয়ে হবে, ছেলেপুলে আসবে তাদের সংসারে। সেই সব ছেলেমেয়েদের নিয়ে তার শেষ জীবন ভালোই কাটবে। একজন মানুষ তো সারা জীবন দুঃখী থাকতে পারে না। দুঃসময়ের পরেই আসে সুসময়। জীবনচক্রের এই এক কঠিন নিয়ম। তবে কারো কারো ক্ষেত্রে দুঃসময়টা দীর্ঘ হয়, এই যেমন তার হয়েছে। জাহিদ সাহেব ডাকলেন, নীলু, নীলুমা। অনেক দিন পরে তার কণ্ঠে আনন্দ ঝরে পড়ল। নীলু এলো না। তিনি উকি দিলেন নীলুর ঘরে। তার ঘর অন্ধকার, দরজা জানালা বন্ধ, পর্দা টেনে দেওয়া। ঘরের বাতাস ভারী হয়ে আছে। কি হয়েছে নীলু? কিছু হয়নি। এভাবে শুয়ে আছিস কেন? শরীর ভালো না? তিনি নীলুর কপালে হাত দিলেন। জ্বরে গা পুড়ে যাচ্ছে। নীলুর চোখ মুখ রক্তবর্ণ। তিনি হতভম্ব হয়ে বললেন, কি হয়েছে মা? কিছু হয়নি। কিছু হয়নি মানে? তোর গায়ে তো প্রচণ্ড জ্বর। কখন জ্বর এলো? ডাক্তার ডাকা দরকার, এক্ষুনি দরকার। বাবা, এই নিয়ে তুমি ভাববে না, কাউকে ডাকা দরকার নেই। দরকার নেই বললেই হলো। বাবা, তোমার পায়ে পড়ি, আমাকে একা থাকতে দাও, বিরক্ত করো না। ভয় নেই, জ্বর সেরে যাবে। জাহিদ সাহেব লক্ষ্য করলেন নীলু কাঁদছে। মা, কি হয়েছে তোর? কিছু হয়নি বাবা, আমি সেরে যাব। আমি আবার আগের মতো হব। যে আমার সঙ্গে থাকতো সে আমাকে বলেছে। সে কে? আমি নিজেও জানি না সে কে। এক মহাবিপদে সে আমাকে রক্ষা করেছিল। বাবা, তুমি যাও। জাহিদ সাহেব মুখ কালো করে ঘর থেকে বের হয়ে এলেন। চমৎকারভাবে যে দিনটি শুরু হয়েছিল সেটি খান খান হয়ে ভেঙে পড়ল। তিনি খবরের কাগজ হাতে নিয়ে একা একা বারান্দায় বসে রইলেন। বুধবার, সময় 7:10।
সন্ধ্যার ঠিক পরপর মিসির আলি নিউ ইস্কটন রোডের যে 3তলা দালানের সামনে এসে দাঁড়ালেন, তার নাম নিকুঞ্জ। লোকজন বিশাল প্রাসাদ তৈরি করে নাম দেয় কুটির। এরকম বাড়ির কেউ কুটির নাম রাখে? বাড়ির সামনে ফুটবলের মতো বড় লন, লনে বড় বড় ঘাস হয়ে আছে। লনের চারদিকে একসময় ফুলের বাগান ছিল, এখন নেই। শ্বেতপাথরের একটি শিশু মূর্তি, সম্ভবত ফোয়ারা, এখানে মাঝখানে আছে, তাতে শ্যাওলা পড়েছে। চারদিকে অবহেলা ও অযত্নের ছাপ। মিসির আলি মনে হলো এবারে মালিক দেশে থাকেন না। চাকর বাকরের হাতে বাড়ির দায়িত্ব দিয়ে তিনি থাকেন বিদেশে। হঠাৎ হঠাৎ আসেন, আবার চলে যান। মিসির আলি খানিকটা শঙ্কিত বোধ করলেন। বাড়ির মালিক এস আকন্দ সাহেবের সঙ্গে তার দেখা হওয়া খুব জরুরি, কারণ মিসির আলির ছাত্র শেষ পর্যন্ত ইমা নামের একটি মেয়ের খবর পত্রিকা পেয়েছে। খবরের শিরোনাম, হারিয়ে গেল ইমা। ডল হাতে 3 বছর বয়সে একটি বালিকার ছবি আছে খবরের সঙ্গে। মেয়েটি তার বাবা মার সঙ্গে ঢাকা থেকে খুলনা যাচ্ছিল। খুব চঞ্চল মেয়ে, সারাদিন ছোটাছুটি করেছে। স্টিমারে উঠে তার খুব ফুর্তি। একজন আয়া তার সঙ্গে সঙ্গে। বরিশাল থেকে স্টিমার ছাড়া কিছুক্ষণ পরই আয়া দেখলো ইমা নেই। সিঁড়ি দিয়ে দোতলা থেকে একা একা নিচে নেমে গেছে। সে ছুটে এলো নিচে, সেখানেও ইমা নেই। সে কি রেলিং টপকে নদীতে পড়ে গেছে? আয়া ভয়ে আতঙ্কে অজ্ঞান হয়ে গেল। ইমার বাবা মা তখনও কিছু জানেন না। তারা টেলিস্কোপ লেন্স লাগিয়ে দূরের একটি মাছ ধরা নৌকার ছবি তোলার চেষ্টা করছিল। এ জাতীয় বাড়িগুলোতে সাধারণত দারোয়ান এবং কুকুর থাকে, কিন্তু এ বাড়িতে দুটোর কোনোটাই দেখা যাচ্ছে না। মিসির আলি অনেকটা দ্বিধা নিয়ে গেটের ভেতর ঢুকলেন। কলিং বেল থাকার কথা, তাও চোখে পড়ছে না। তবে বাড়িতে লোক আছে, আলো জ্বলছে। আচ্ছা, এরকম হওয়া কি সম্ভব যে এ বাড়িতে আকন্দ নামে কেউ থাকেন না? এককালে ছিলেন, এখন নেই। কিংবা খবরের কাগজে যে এস আকন্দের কথা বলা হয়েছে তিনি সেই ব্যক্তি নন? হওয়া অসম্ভব নয়। তবে সাজ্জাদ হোসেন বেশ জোর দিয়ে বলেছেন এটিই ঠিকানা। খবরের কাগজে কাটিং থেকে ঠিকানা বের করার দায়িত্ব দেওয়া হয়েছিল সাজ্জাদ হোসেনকে। এটি মনে হচ্ছে তিনি ঠিকই করেছেন। কলিং বেল খুঁজে পাওয়া গেল না। মিসির আলি দরজা ধাক্কা দিলেন। দরজা খুলে গেল প্রায় সঙ্গে সঙ্গেই। কাকে চান? এটা কি আকন্দ সাহেবের বাড়ি? এস আকন্দ? জি। উনি কি আছেন? তার সঙ্গে দেখা করতে এসেছি। উনি খুবই ব্যস্ত, আজ রাত 2টার ফ্লাইটে লন্ডন চলে যাচ্ছেন। আপনার কি দরকার বলুন? আমার খুবই দরকার, আমাকে বলুন। আমি তাকেই চাই, বেশি সময় লাগবে না, 5 মিনিট সময় নেব। ঠিক আছে, বসুন, আমি দেখি। মিসির আলি সাহেব বসার ঘরে একা একা দীর্ঘ সময় পর্যন্ত বসে রইলেন। বসার ঘরটি সুন্দর, অসংখ্য দর্শনীয় জিনিসপত্র দিয়ে জবজরং করে রাখা হয়েছে। ঘাস রঙের একটা কার্পেট, নিচু নিচু বসার চেয়ার, দেয়ালে একটি মাত্র পেন্টিং। 4-5 জন গ্রামের ছেলেমেয়ে পুকুরে সাঁতার কাটতে নেমেছে। অপূর্ব ছবি। ছবিটির জন্যই বসার ঘরে একটা মায়া মায়া ভাব চলে এসেছে। মিসির আলি মনে মনে ঠিক করলেন তার কোনো দিন টাকা পয়সা হলে এরকম করে একটা ড্রয়িং রুম সাজাবেন। সেরকম টাকা পয়সা অবশ্য তার হবে না, সবার সব জিনিস হয় না। আপনি কি আমার কাছে এসেছেন? আমি সাবির আকন্দ। মিসির আলি ভদ্রলোককে দেখলেন। বেশ লম্বা, শ্যামলা গায়ের রং, বয়স 40-এর কাছাকাছি। মুখে একটা কঠিন ভাব আছে, তবে চোখ দুটি বড় বড়, যা মুখের কঠিন ভাবের সঙ্গে মানাচ্ছে না। আমি আপনাকে কোনো সময় দিতে পারবো না, আমি আজ একটা চলে যাচ্ছি। আমি আপনার বেশি সময় নেব না। আপনি পত্রিকা একটি কাটিংটা একটু দেখুন তো। এই কাটিংটা? আকন্দ সাহেব দেখলেন। কাটিংটি ফিরিয়ে দিয়ে মিসির আলি পাশে বসে ক্লান্ত স্বরে বললেন, এটা আপনি আমাকে কেন দেখাচ্ছেন? কিছু কিছু জিনিস আমি মনে করতে চাই না, এটা হচ্ছে তার একটি। মিসির আলি বললেন, আমার সঙ্গে একটি মেয়ে থাকে, আমার ধারণা ওই মা। ভদ্রলোক কোনো কথা বললেন না, তার মুখের একটি পেশিও বদলালো না। আপনার এই মেয়েকে খুব ছোটোবেলায় ওপেন হার্ট সার্জারি হয়েছিল? হ্যাঁ, ইংল্যান্ডে। ওর বয়স তখন 2 বছর। তারপর একটু থেমে জিজ্ঞেস করলেন, আমি কি আপনার পরিচয় জানতে পারি? পারেন। আমার নাম মিসির আলি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পার্ট টাইম শিক্ষক। আকন্দ সাহেব সিগারেট ধরে অন্যমনস্ক ভঙ্গিতে টানতে লাগলেন। মিসির আলি বললেন, আমি বুঝতে পারছি ঘটনার আকস্মিকতা আপনাকে কনফিউজ করে ফেলেছে, এবং এটা যে আপনারই মেয়ে তা আপনি বিশ্বাস করতে পারছেন না। ভদ্রলোক কিছুই বললেন না। মিসির আলি বললেন, একবারে মেয়েটি খুব অসুস্থ হয়ে পড়ে এবং জ্বরের ঘরে বলতে থাকে, মামি ইট হার্টস, মামি ইট হার্টস। তখনই আমার প্রথম মনে হলো। মিসির আলি কথা বন্ধ করে আকন্দ সাহেবের দিকে তাকালেন। ভদ্রলোকের মুখ রক্তশূন্য, মনে হচ্ছে এক্ষুনি অজ্ঞান হয়ে পড়বেন। তারপর আনন্দর যন্ত্রণা একসঙ্গে মেশানো গলায় আকন্দ সাহেব থেমে থেমে বললেন, খুব ছোটোবেলায় হার্টের অসুখে কষ্ট পেত, তখন বলতো, মামি ইট হার্টস। ওর নাভিতে একটি কালো জন্মদাগ আছে।
আমি বলতে পারছি না, তবে এই মেয়ে আপনারই মেয়ে কিনা তা বোঝার একমাত্র উপায় হচ্ছে ডিএনএ টেস্ট। আপনার এবং এই মেয়ের রক্ত পরীক্ষা করে সেটা বলে দেওয়া সম্ভব। এটা একটা অভ্রান্ত পরীক্ষা। জানি, তা দরকার হবে না। আমি আমার মেয়েকে দেখলেই চিনতে পারবো। আমি কি এখনই যেতে পারি আপনার সঙ্গে? হ্যাঁ, পারেন। আমি আমার স্ত্রীকেও সঙ্গে নিতে চাই। নিশ্চয়ই সঙ্গে নেবেন। ভদ্রলোক উঠে দাঁড়ালেন, তার সমস্ত মুখে বিন্দু বিন্দু ঘাম। তিনি বললেন, আপনি কি করেন? এ প্রশ্ন আরেকবার করা হয়েছে, তার জবাবও দেয়া হয়েছে। কিন্তু আবার বলুন। তবু মিসির আলি তাকে আবারও দ্বিতীয়বার জবাব দিলেন। আকন্দ সাহেব কাঁপা কাঁপা গলায় বললেন, আমার মেয়েটি কী করে আপনার ওখানে? মিসির আলি শান্তস্বরে বললেন, ও আমার কাজের মেয়ে হিসেবে ভাতটা রেঁধে দেয়, বিনিময়ে খেতে পায় এবং থাকতে পায়। ভদ্রলোক চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন, যেন তিনি মিসির আলির কথা বুঝতে পারছেন না। তিনি ফিসফিস করে নিজের মনে কয়েকবার বললেন, কাজের মেয়ে, কাজের মেয়ে। বুধবার, সময় রাত 8:21। মিসির আলি ভেবেছিলেন পিতা কন্যা এবং মাতার মিলন দৃশ্যটি চিরদিন মনে রাখার মতো একটি দৃশ্য হবে, কিন্তু বাস্তবে সেরকম কিছুই হলো না। কোনো হইচই, কোনো কান্নাকাটি, কিছুই না। ভদ্রলোক এবং তার স্ত্রী অনেকক্ষণ ধরে তাকিয়ে রইলেন হানিফার দিকে। এভাবে তাকিয়ে থাকার কিছু ছিল না। হানিফা দেখতে অবিকল তার মার মতো। নাকের ডগায় তার মার মতো একটি তিল পর্যন্ত আছে। ভদ্রলোক বললেন, আমরা তোমার বাবা মা। তুমি খুব ছোটোবেলায় হারিয়ে গিয়েছিলে, এখন আমরা তোমাকে নিতে এসেছি। হানিফা ফ্যালফ্যাল করে তাকালো মিসির আলির দিকে। মিসির আলি হাসলেন, সাহস দিতে চেষ্টা করলেন। এরকম একটি নাটকীয় মুহূর্তের জন্য তিনি হানিফাকে প্রস্তুত করে রেখেছিলেন। তাকে বলেছিলেন যে তার বাবা মার খোঁজ করার চেষ্টা করা হচ্ছে এবং খোঁজ পাওয়া যাবে। ভদ্রমহিলা এগিয়ে এসে হানিফার হাত ধরলেন। মিসির আলি ভেবেছিলেন এই মহিলাটি হয়তো কিছুটা আবেগ দেখাবেন, মেয়েকে জড়িয়ে ধরে কাঁদবেন, কিন্তু তিনি তা করলেন না। হয়তো আবেগকে সংযত করলেন। ভদ্রমহিলা গলার স্বর ভারী মিষ্টি। তিনি মিষ্টি গলায় বললেন, মা, আমার কথাকে তোমার বিশ্বাস হচ্ছে না? দেখো, আয়নায় তাকিয়ে দেখো, আমি অবিকল তোমার মতো দেখতে। মিসির আলি ওদের সামনে থেকে সরে গেলেন। বাইরের একজনের উপস্থিতি হয়তো এদের কাছে ভালো লাগবে না। তারা চলে গেলেন 15 মিনিটের মধ্যে। যাবার আগে মিসির আলিকে বললেন, ও জিনিসপত্র নিয়ে যান। ভদ্রমহিলা কঠিন স্বরে বললেন, কোনো কিছুই নেবার প্রয়োজন নেই। আশ্চর্য ব্যাপার হচ্ছে, যাবার আগে আকন্দ সাহেব অত্যন্ত শুকনো গলায় একবার শুধু বললেন, আমাকে কষ্ট করে খুঁজে বের করার জন্য আপনাকে ধন্যবাদ। ব্যাস, এইটুকুই। মিসির আলি ভেবে পেলেন না এরা তার সঙ্গে এমন আচরণ কেন করলেন। তাদের মেয়েটি তার বাসায় গৃহভৃত্য ছিল, এইটাই কি তাদের মর্মপীড়ার কারণ হয়েছে? এত বিচিত্র কেন মানুষের মন? অবশ্য তাদের বিচিত্র আচরণের জন্য অন্য একটি ব্যাখ্যা দাঁড় করানো যেতে পারে। হয়তো আজকের এই ঘটনার আকস্মিকতায় তারা হকচকিয়ে গেছেন। আচার আচরণের অস্বাভাবিকতা এসে পড়েছে এই কারণেই। মিসির আলি হঠাৎ লক্ষ্য করলেন তার চোখ দিয়ে পানি পড়ছে। হানিফা নামের মেয়েটির জন্য খারাপ লাগছে, বেশ খারাপ লাগছে। মেয়ে জাতটাই হচ্ছে মায়াবতী জাত। কখন যে এই মেয়েটি মায়া জড়িয়ে ফেলেছে নিজেই বুঝতে পারেননি। হানিফার সঙ্গে তারা কোনো দিন দেখা হবে না। ওরা নিশ্চয়ই তাদের মেয়েকে নিয়ে এখানে আসবেন না। তিনি নিজেও যাবেন না, কারণ তিনি কোনো পিছুটান রাখতে চান না। কিংবা কে জানে, একদিন হয়তো যাবেন, দেখবেন ঝড়ের রাতে পাওয়া ভিখিরি মেয়েটিকে রাজরানী বেশি কেমন লাগছে। সে কি মনে রাখবে তার এই দুঃসহ শৈশব? যদি রাখে, তবে সে জীবনে অনেক বড় হবে এবং তার ধারণা এই মেয়েটি তা মনে রাখবে। মিসির আলি চোখ মুছে নিজের ঘরে ঢুকলেন। বারবার চোখ ভিজে উঠছে কেন? তার মতো একজন শুকনো ধরনের মানুষের হৃদয়ে এত ভালোবাসা কোত্থেকে এলো? দরজা নক হচ্ছে। কে এলো এত রাতে? মিসির আলি দরজা খুলে অবাক হয়ে দেখলেন আকন্দ সাহেব। তাদের গাড়ি দূরে দাঁড়িয়ে, তিনি শুধু একা নেমে এসেছেন। মিসির আলি অবাক হয়ে বললেন, কী ব্যাপার? বাসার কাছাকাছি পৌঁছার পর মনে হলো আপনাকে আমি যথাযথ ধন্যবাদ দেইনি। ধন্যবাদের কোনো প্রয়োজন নেই, আপনার নেই। আপনি সাধারণ মানুষের ঊর্ধ্বে, কিন্তু আমি নিতান্তই সাধারণ মানুষ। ভদ্রলোক জড়িয়ে ধরলেন মিসির আলিকে এবং ছেলে মানুষের মতো চিৎকার করে কাঁদতে লাগলেন। ভদ্রলোকের স্ত্রী হানিফাকে নিয়ে নেমে এসেছেন গাড়ি থেকে। তিনি শক্ত করে হানিফার হাত ধরে রেখেছেন, যেন হাত ছেড়ে দিলে মেয়েটি পালিয়ে যাবে। মিসির আলি কোমলস্বরে বললেন, শান্ত হন, আসুন ভেতরে গিয়ে বসি। ভদ্রলোক ধরা গলায় বললেন, প্লিজ আরও কিছুক্ষণ আপনাকে জড়িয়ে রাখার সুযোগ দিন, প্লিজ। বুধবার, সময় রাত 10:40। ওসমান সাহেবের ঘুমার সময় হয়ে গিয়েছে। ইদানিং তার সিডাক্সিন না খেয়ে ঘুম আসে না। তিনি উঠলেন, একটি সিডাক্সিন ট্যাবলেট খেয়ে
মাথায় পানি ঢাললেন, হাত মুখ ধুলেন। বিছানায় যাবার আগে রোজকার অভ্যাস মতো উকি দিলেন ফিরোজের ঘরে। গত 3 দিন 3 রাত ধরে ফিরোজ তার ঘরে আটক। 2 দিন 2 রাত সে ছটফট করেছে, জিনিসপত্র ভেঙেছে, খাবার ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, কিন্তু আজ সারাদিন তেমন কিছু করেনি। ভাতটাত কিছুই খায়নি, তবে কোনো রকম চিৎকার এবং হইচইও করেনি। এখন সম্ভবত করবে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার পাগলামি বাড়ে, অস্থিরতা বাড়ে। ওসমান সাহেব ফিরোজের ঘরের সামনে দাঁড়িয়ে বেশ অবাক হলেন। ফিরোজ শান্ত ভঙ্গিতে বসে আছে, গায়ে একটি শার্ট, চুল আশ্রিয়েছে, মুখবর্তি খোঁচা খোঁচা দাড়ি নেই, শেভ করেছে এবং সম্ভবত গোসলও করেছে। ওসমান সাহেব নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। কেমন আছো ফিরোজ? ফিরোজ ঘাড় ঘুরিয়ে তাকালো এবং সহজ স্বাভাবিক গলায় বলল, ভালো আছি, তুমি কেমন আছো বাবা? ভালো ভালো, আমি ভালো, বেশ ভালো। ওসমান সাহেবের বিস্ময়ের সীমা রইল না। কি অদ্ভুত কাণ্ড! ফিরোজ কি সুস্থ? নিশ্চয়ই সুস্থ। বাবা, মাকে ডাকো, খিদে পেয়েছে, ভাত খাবো। নিশ্চয়ই খাবি, নিশ্চয়ই। কী দিয়ে খাবি? যা আছে তাই দিয়ে খাবো, স্পেশাল কিছু লাগবে না। লাগবে না কেন? নিশ্চয়ই লাগবে। দাঁড়া, ডাকছি, তোর মাকে ডাকছি। তোর শরীর এখন ভালো, তাই না? হ্যাঁ ভালো। বাবা, আমার ঘরটা খুব নোংরা হয়ে আছে, একটু ঝাড়ু দিতে বলো তো। তালা খোলার দরকার নেই, জানালা দিয়েই দাও। ওসমান সাহেব ঝাড়ু এনে দিলেন এবং ছুটে গেলেন স্ত্রীকে খবর দিতে। ফরিদা ঘুম ভাঙিয়ে তাকে তুলে আনলেন। ফিরোজ ঘর মোটামুটি পরিষ্কার করে ফেলেছে। কত সহজ এবং স্বাভাবিক তার ব্যবহার। ফরিদার চোখে পানি এসে গেল। মা, ভাত দাও আমাকে, খুব খিদে লেগেছে। দিচ্ছি বাবা, দিচ্ছি, এখনই দিচ্ছি। জানালা শিকের ফাঁক দিয়ে দিও না মা, নিজেকে জন্তুর মতো লাগে, মনে হয় আমি চিড়িয়াখানার একটা পশু। না না, জানালা ফাঁক দিয়ে দেবো না, টেবিলে খাবার দিচ্ছি, তুই চেয়ার টেবিলে খাবি। হ্যাঁ শোনো মা, আমার বিছানার চাদর টাদর বদলে দাও, ধবধবে সাদা চাদর দেবে। দিচ্ছি রে বাবা, দিচ্ছি। আনন্দে ফরিদা বারবার চোখ মুছতে লাগলেন। সব ঠিক হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই, তাদের দুঃস্বপ্নের রাত শেষ হয়েছে। খাবার টেবিলে ভাত সাজিয়ে ওসমান সাহেব ফিরোজের ঘরে চাবি খুললেন। ফিরোজ বেরিয়ে এলো, তার হাতে লোহার রড, তার পরনে একটি কালো প্যান্ট, খালি গা। সে থমথমা গলায় বলল, কি ভয় লাগছে? ভয়ের কিছু নেই, মিসির আলীর সঙ্গে দেখা করতে যাচ্ছি, ও আমার চিকিৎসা করবে। ওসমান সাহেব একটি কথাও বলতে পারলেন না। ফিরোজ হেঁটে হেঁটে গেল গেটের কাছে। দারোয়ানকে ঠান্ডা গলায় বলল গেট খুলে দিতে। দারোয়ান গেট খুলে দিল। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আকাশে মেঘের পর মেঘ জমতে শুরু করেছে। রাস্তায় কেন যে স্ট্রিট লাইট নেই? ফিরোজ লম্বা পা ফেলে অন্ধকারে নেমে গেল। বুধবার। জাহিদ সাহেব রাত 11টার দিকে একজন ডাক্তার ডেকে আনলেন। নীলুর আকাশ পাতাল জ্বর। তিনি নিজে হতবুদ্ধি হয়ে গেছেন, ডাক্তারের অবস্থাও নেই। ডাক্তার শুকনো মুখ করে বলল, এই মেয়েকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। আমি আমার ডাক্তারি জীবনে এত জ্বর কখনো দেখিনি। আপনি মেয়েটিকে মাথায় বরফ চাপা দেবার ব্যবস্থা করুন, আগে টেম্পারেচার কমাতে হবে। ফ্রিজে বরফ ছিল না। তারা দুজন ধরাধরি করে নীলুকে বাথরুমে নিয়ে ঝর্নার কল খুলে দিল। পানির ধারা স্রোতে যদি গায়ের তাপ কমানো যায়। নীলু পড়ে আছে মরার মতো, তার চোখ রক্তবর্ণ। সে কিছুক্ষণ পরপরই মাথা ঘুরিয়ে চারদিকে তাকাচ্ছে এবং ফিসফিস করে বলছে, সারে বড় বিপদ, তুমি কি তাকে দেখবে না? এটুকু কি তুমি আমার জন্য করবে না? জাহেদ সাহেব ডাক্তারকে বললেন, এসব কি বলছে ডাক্তার সাহেব? প্রলাপ বকছে, ডেলিরিয়াম। আপনি মেয়ের কাছে থাকুন, আমি অ্যাম্বুলেন্সের জন্য যাচ্ছি। টেলিফোন আছে তো? জি আছে, বসার ঘরে। ডাক্তার সাহেব দ্রুত নিচে নেমে গেলেন। নীলু কাতস্বরে বলল, বাবা তুমি খানিকক্ষণ ওকে একা থাকতে দাও, আমি ওর সঙ্গে কথা বলি। কার সঙ্গে কথা বলবি? যে আমার সঙ্গে থাকবে তার সঙ্গে। ওর সাহায্য আমার ভীষণ দরকার। বাবা প্লিজ প্লিজ, তুমি আছো বলে সে আমার সঙ্গে কথা বলতে পারছে না। বাবা, আমি তোমার পায়ে পড়ি। নীলু সত্যি সত্যি হাত বাড়িয়ে বাবার পায়ে স্পর্শ করলো। জাহিদ সাহেব বারান্দায় গিয়ে দাঁড়ালেন এবং সঙ্গে সঙ্গে চাপা ফুলের তীব্র সুবাস পেলেন। স্পষ্ট শুনলেন নূপুর পায়ে কে যেন হাঁটছে। নীলুর কথাও শোনা যাচ্ছে, আমার এত বড় বিপদে তুমি আমাকে দেখবে না? অপরিচিত একটি কণ্ঠস্বর শোনা গেল। জাহিদ সাহেব কিছু বুঝতে পারলেন না। তিনি এক মনে আয়তাল কুরসি পড়তে চেষ্টা করলেন। বুধবার মধ্যরাত্রি। মিসির আলীর রুটিনের ঝামেলা শুরু হয়ে গেছে। ঘরে রান্না হয়নি, তাকে রাতে হোটেলে খেয়ে আসতে হয়েছে। ডালগোস্ত নামে যে খাদ্যটি তিনি কিছুক্ষণ আগে গলাৎকরণ করেছেন তা এখন জানান দিচ্ছে। মিসির আলী পেটের ব্যথা নিয়ে জেগে আছেন।
ফুড পয়জনের লক্ষণ কিনা কে জানে। পেটের ব্যথা ভুলে থাকবার সবচেয়ে ভালো উপায় হচ্ছে থ্রিলার জাতীয় কোনো কিছু রচনায় মনোনিবেশ করা, কিন্তু ঘরে এ জাতীয় কোনো বই নেই। তবু মিসির আলি বুক সেলফের কাছে গেলেন। সবই একাডেমিক বই। একটি সায়েন্স ফিকশনের বই পাওয়া গেল। তেমন কোনো ইন্টারেস্টিং বই নয়, আগে একবার পড়েছেন। তবু সেই বই হাতে নিয়ে বিছানায় গেলেন এবং তখন ইলেকট্রিসিটি চলে গেল। বৃষ্টি ও বাতাস এই দুই থেমে গেছে। তবুও মাঝরাতে লোডশেডিং হবার কথা নয়, কিন্তু ঢাকা শহরের ইলেকট্রিসিটির কোনো ঠিক ঠিকানা নেই। মিসির আলি অত্যন্ত বিরক্ত মুখে ড্রয়ার খুললেন। আশ্চর্য ব্যাপার, ড্রয়ারে বড় বড় দুটি মোমবাতি পাওয়া গেল। হানিফা নিশ্চয় একসময় কিনে রেখেছে। মিসির আলি মোম জ্বালিয়ে বই খুললেন। দ্বিতীয়বার পড়বার সময় বইটি অনেক বেশি আকর্ষণীয় মনে হলো। কিছুক্ষণের মধ্যেই তিনি শারীরিক ব্যথা ভুলে আগ্রহ নিয়ে বইয়ের পাতা উল্টাতে লাগলেন। চমৎকার লেখা। এক ভোরবেলা মস্কো শহরের প্রাণকেন্দ্রে একটি গোরসওয়ারের আগমন হলো। লোকটির চেহারা কুৎসিত, মাথায় সার্কাসের ক্লাউনের টুপির মতো একটি টুপি। সে তার ঘোড়া নিয়ে নানান খেলা দেখাতে শুরু করলো। দেখতে দেখতে তাকে ঘিরে ভিড় জমে গেল। এত মজার একটি বই আগেরবার পড়তে এত বাজে লাগছিল কেন? পাঠকের জন্য? মিসির আলি উঠে দাঁড়ালেন। চা বানাবেন। চা খেতে খেতে আরাম করে পড়া যাবে। তার মনে হলো মোমবাতির আলোয় বই পড়ার আলাদা একটা আনন্দ আছে। আধো আলো আধো ছায়া। বইয়ের জগৎটিও তো তাই, অন্ধকার এবং আলোর মিশ্রণ। লেখকের কল্পনা হচ্ছে আলো, পাঠকের বিভ্রান্তি হচ্ছে অন্ধকার। নিজের তৈরি উপমা নিজের কাছে চমৎকার লাগলো তার। তিনি নিজেকে বাহবা দিয়ে সিগারেটের জন্য পাঞ্জাবির পকেটে হাত দিতেই দরজা খুব আলগাভাবে কে যেন কড়া নাড়ল। মিসির আলি ঘড়ি দেখলেন। রাত প্রায় 1টা। এত রাতে কে আসবে তার কাছে? তিনি বিস্মিত স্বরে বললেন, কে কে? কোনো জবাব পাওয়া গেল না। মিসির আলি গলা উঁচিয়ে বললেন, কে ওখানে? আমি। মিসির আলির বিস্ময়ের সীমা রইল না। নীলুর গলা। সে এত রাতে এখানে কি করছে? পাগল নাকি? কি ব্যাপার নীলু? নীলু জবাব দিল না, ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। মিসির আলি ছুটে গিয়ে দরজা খুললেন। নীলু নয়, ফিরোজ দাঁড়িয়ে আছে। ফিরোজের দুটি হাত পেছন দিকে। সে হাতে কি ধরে আছে তা মিসির আলির বুঝতে অসুবিধা হলো না। তার শীতদ্বারা দিয়ে শীতল স্রোত বয়ে গেল। তিনি হাসতে চেষ্টা করলেন। কেমন আছো ফিরোজ? নীলুর গলা তো চমৎকার ইমিটেট করলে। এসো, ভেতরে এসো। ইস, ভিজে গেছো দেখি। ফিরোজ ভিতরে ঢুকলো। পলকের জন্য মিসির আলির ইচ্ছে করলো ছুটে পালিয়ে যেতে, কিন্তু পারলেন না। তার পা পাথরের মতো ভারী হয়ে গেছে। অত্যন্ত সহজ এবং স্বাভাবিক ভঙ্গিতে কথা বলার চেষ্টা করলেন। কিছু খাবে ফিরোজ? চা খাবে? ঠান্ডা চাটা ভালো লাগবে। ইনফ্যাক্ট আমি চা বানানোর জন্যই উঠছিলাম। ফিরোজ দাঁড়িয়ে আছে ঘরের মাঝখানে। সে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। সে মাঝে মাঝে ঠোঁট টিপে হাসছে। মিসির আলি বললেন, বসো ফিরোজ, দাঁড়িয়ে আছো কেন? এতক্ষণ শুয়ে শুয়ে বই পড়ছিলাম, একটা সায়েন্স ফিকশন। তুমি কি সায়েন্স ফিকশন পড়ো? ফিরোজ আবার শব্দ করে হাসল। মিসির আলি শিউরে উঠলেন। কি অমানসিক হাসি! এই হাসির জন্ম পৃথিবীতে নয়, অন্য কোনো ভুবনে। অচেনা ভয়ঙ্কর এক ভুবন, যার কোনো রহস্যই মিসির আলি জানা নেই। মিসির আলি সমস্ত শরীরে ঘামে ভিজে গেল। তিনি বহু কষ্টে বললেন, তুমি আমাকে মেরে ফেলবে ফিরোজ? হ্যাঁ। কেন ফিরোজ? আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? ফিরোজ জবাব দিল না। লোহার রডটি উঁচু করলো। মিসির আলি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানেই দাঁড়িয়ে রইল। চিৎকার দিতে ইচ্ছে করলো, চিৎকার দিতে পারলেন না। তার কাছে শুধু মনে হলো মোমবাতির আলো অস্বাভাবিক উজ্জ্বল হয়ে উঠেছে এবং আশ্চর্যের ব্যাপার, ছেলেবেলার একটি স্মৃতি তার চোখের সামনে ভেসে উঠল। গ্রীষ্মের প্রচণ্ড গরমের এক দুপুরে তিনি ঝাঁপিয়ে পড়লেন ব্রহ্মপুত্রের শীতল জলে। ঠান্ডা এবং ভারী সে পানি। মাছের চোখের মতো সেই স্বচ্ছ জলে ইচ্ছে করে তলিয়ে যেতে। মৃত্যুর আগে এই গত জীবন চোখের সামনে একবার হলেও ভেসে ওঠে। এটা কি সত্যি? হয়তো সত্য, নয়তো হঠাৎ করে ভুলে যাওয়া শৈশবের ছবি চোখে ভাসবে কেন? মিসির আলি কিছু একটা বলতে চেষ্টা করলেন, কিন্তু বলতে পারলেন না। তার আগেই লোহার রড প্রচণ্ড বেগে নেমে এলো তার দিকে। চারদিকে সীমাহীন অন্ধকার, তীব্র এবং তীক্ষ্ণ ব্যথা, এক গভীর শূন্যতা। মিসির আলি বুঝতে পারছেন তিনি তলিয়ে যাচ্ছেন। তার চারদিকে সীমাহীন জলরাশি। তিনি কিছু বলতে চেষ্টা করলেন, বলতে পারলেন না। মিসির আলি, মিসির আলি, তাকাও তুমি, তাকেই দেখো। মিসির আলি চোখ মেললেন। মোমবাতি জ্বলছে, আলো এবং আধার। তিনি কি বেঁচে আছেন, নাকি এটা মৃত্যুর পরের কোনো জগৎ?
কোনো অদেখা ভুবন। মিসির, মিসির। কে কথা বলে? কোত্থেকে আসছে কিন্নর কণ্ঠ? ঘাড় ঘুরিয়ে কিছু দেখার উপায় নেই। সমস্ত শরীর অসহ্য ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। নিঃশ্বাস নিতে কষ্ট। এত কষ্ট আছে পৃথিবীতে? কোথায় ফিরোজ, কোথায়? মিসির আলি, মিসির আলি। আর কোনো ভয় নেই, সে পালিয়ে গেছে। আমি এসেছি, তাকাও, তাকাও আমার দিকে। কে পালিয়ে গেছে? কে কথা বলছে? কার দিকে তাকাতে বলছে? মিসির আলি তাকাতে গিয়ে ব্যথার নীল হয়ে গেলেন। মুখ ভর্তি করে বমি করলেন। টকটকে লাল রক্ত এসেছে বমিতে। ফুসফুস ফুটো হয়েছে। পাঁজরে হাড় ঢুকে গেছে ফুসফুসে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এ কারণে। মিসির আলি চোখে জল এসে গেল। এত কষ্ট, এত কষ্ট। মিসির, মিসির, কে তুমি? তাকিয়ে দেখো। মিসির আলি তাকালেন। যন্ত্রণা এবং ব্যথার জন্যই কি তিনি এই অদ্ভুত দৃশ্য দেখলেন? হ্যালুসিনেশন, হ্যালুসিনেশন। মিসির আলি, আমি কে বলো তো? জানি না কে। ভালো করে দেখো, দেখো ভালো করে। চোখ নামিয়ে নিচ্ছ কেন? আমার সঙ্গে কথা বলতে থাকো, তাতে ব্যথা ভুলতে থাকবে। বলো আমি কে? মিসির আলি আবারও মুখ ভর্তি করে বমি করলেন। আমি সেই দেবী। তুমি তো আমাকে বিশ্বাস করো না, নাকি এখন করছো? তুমি আমার কল্পনা, উইশফুল থিঙ্কিং। দেবী আবার কি? আমি কিন্তু তোমাকে বাঁচিয়েছি। দেবী মূর্তি খিলখিল করে হেসে উঠল। কি চমৎকার হাসি, কি অপূর্ব সুরধ্বনি। ঘরে চাপা ফুলের গন্ধ, তীব্র সৌরভ। হ্যালুসিনেশন, হ্যালুসিনেশন হচ্ছে। হ্যালুসিনেশন ছাড়া এ আর কিছু নয়। দেবী হাসল। চাপা ফুলের গন্ধ কি দেবীর গা থেকে আসছে? তাকে রক্তমাংসে মানবের মতোই লাগছে। ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছে। কিন্তু কি কষ্ট, কি কষ্ট। মিসির আলি হাঁপাতে হাঁপাতে বললেন, দেবী, আমার কষ্ট কমিয়ে দাও। আমাকে বিশ্বাস করছো তাহলে? না। কেন করছো না? এ জগতের সমস্তই কি যুক্তিগ্রাহ্য? এই আকাশ, অনন্ত নক্ষত্রপুঞ্জ, তুমি কি বলতে চাও? এর কোথাও কোনো রহস্য নেই? অসীম কি? এই সামান্য প্রশ্নের জবাব কি তোমার কাছে আছে? বলো, তুমি জানো? আমি জানি না, কিন্তু একদিন জানবো। আমি না জানলে আমার পরবর্তী বংশধর জানবে। মিসির আলি, তুমি বড় অদ্ভুত লোক। মিসির আলি কাতর কণ্ঠে বললেন, আমার ব্যথা কমিয়ে দাও, আমার ব্যথা কমিয়ে দাও। দেবী হেসে উঠল। মৃদুস্বরে বলল, আমায় বিশ্বাস করছো না, অথচ ব্যথা কমিয়ে দিতে বলছো? বড় কষ্ট, বড় কষ্ট। তোমার বন্ধু চলে আসছে, তোমাকে হাসপাতালে নিয়ে যাবে। তুমি আবার সুস্থ হয়ে উঠবে। এবং মজার ব্যাপার কি জানো? নীলুর সঙ্গে বিয়ে হবে তোমার। যদি কোনো দিন হয়, আমার কথা মনে করো। মিসির আলি আচ্ছন্ন হয়ে পড়তে লাগলেন। তিনি দেবীর কথা এখনও শুনতে পাচ্ছেন। কি অপূর্ব কণ্ঠ, কি অলৌকিক সৌন্দর্য। কিন্তু এ সবই মায়া, অসুস্থ ব্যথা জর্জরিত মনের সুখ কল্পনা। প্রকৃতি চাচ্ছে নারকীয় কষ্ট থেকে তার মন ফিরিয়ে নিতে। সেজন্যই সে সুখের স্বপ্ন দেখে তাকে ভোলাচ্ছে। হয়তো নীলুর সঙ্গে তার বিয়ে হবে। তাতে কিছু প্রমাণিত হয় না। প্রমাণ বড় কঠিন জিনিস, বড় কঠিন। মিসির আলি কাতর কণ্ঠে বললেন, কষ্ট কমিয়ে দাও, কষ্ট কমিয়ে দাও। অপরূপা নারী মূর্তি চাপা ফুলের গন্ধ ছড়াতে ছড়াতে দূরে সরে যাচ্ছে। তার পায়ে ঝুমঝুম করছে নূপুর। কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। কে সে? সাজ্জাদ হোসেন। ওরা কি ধরে ফেলেছে ফিরোজকে? ওকে সুস্থ করে তুলতে হবে। ইসিটি দিয়ে দেখলে হয়, কিংবা কে জানে, হয়তো এখন সে সুস্থ। তাকে একবার আঘাত করেই তার চেতনা ফিরে এসেছে। হানিফা, হানিফা কেমন আছে? কোথায় আছে? সুখে আছে তো? আহ, বড় কষ্ট। কেউ আমাকে ঘুম পাড়িয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও। আমি তলিয়ে যেতে চাই অতল অন্ধকারে। বড় কষ্ট, বড় কষ্ট। সাজ্জাদ হোসেন দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। টর্চের আলো ফেললেন মিসির আলির মুখে। সাজ্জাদ হোসেনের মুখে এক ধরনের প্রশান্তি লক্ষ্য করা গেল। কারণ নগ্নগাত্র আগন্তুককে কিছুক্ষণ আগে ধরা হয়েছে। খুবই আশ্চর্যের ব্যাপার, পুলিশকে সে প্রথম যে কথাগুলো বলে তা হচ্ছে, আপনারা স্যারকে বাঁচানোর চেষ্টা করুন, এক্ষুনি হাসপাতালে নিয়ে যান, আর আমার বাবাকে টেলিফোন করে বলুন আমি ভালো হয়ে গেছি। স্যারের বাসায় একজনের সঙ্গে দেখা হয়েছিল, সে আমাকে ভালো করে দিয়েছে।
গল্পের অধিকাংশ চরিত্রই কাল্পনিক, পরিচিত কিছু চরিত্র এবং কিছু ঘটনা ব্যবহার করেছি, তবে কাউকে হেয় করবার জন্য করা হয়নি। মানুষের প্রতি আমার মমতা মিসির আলির মতো হয়তো নয়, কিন্তু খুব কমও নয়। শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজের একটি উপন্যাস নিশিথিনী। আজ শেষ পর্ব। আজকে পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চাইলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন। গল্পকথন বা জুথি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।